একজন উকিল এক সন্ধ্যায় বাড়ি ফেরে না। উপস্থিত তথ্য অপহরণের দিকে ইঙ্গিত করে। তারপর পাওয়া যায় একটা পুড়ে যাওয়া লাশ। কি ছিল এই অপরাধের পিছনে? জমি, জায়গা, নারী নাকি হিংসা? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। রিটায়ারমেন্টের বয়স হয়ে গেলেও অ্যাডভোকেট সূর্য শুক্লা ভোপালের ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করেন। একদিন তার কাকা তথা গুরু কান্তিলাল শুক্লা তার অ্যাসিস্ট্যান্ট দীনেশের সঙ্গে একটা নতুন চিটিং কেসের মিটিং এর পর তিনি ডিস্ট্রিক্ট কোর্টে যান, কিন্তু সেই দিন সন্ধ্যায় আর বাড়ি ফেরেন না। অ্যাসিস্ট্যান্ট দীনেশ জৈন এবং অ্যাডভোকেট সূর্য শুক্লার পরিবার বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। কাকা কান্তিলাল পরামর্শ দেন সারা রাত অপেক্ষা করে তারপর যেন পুলিশের কাছে যাওয়া হয়। পুলিশ বাড়ির লোকেদের কাছে জানতে চায় যে এটা কোনো শত্রুতা বা অ্যাফেয়ারের মামলা নয় তো। পুলিশ ডিস্ট্রিক্ট কোর্ট আর তার সামনের বাড়ির সিসিটিভি ফুটেজ জোগাড় করে। তাতে দেখা যায় যে অ্যাডভোকেট সূর্য শুক্লা কোর্টের কাজের পর বারে যান আর সেখানে দুই ব্যক্তি ট্যাক্সি করে আসে। বারের মালিক জানায় যে সেদিন তিনজন খুব নেশা করেছিল। পুলিশ সিসিটিভি ফুটেজে আরো দেখতে পায় যে নেশা করার পর তিনজন ওই ট্যাক্সি করে কোথাও চলে যায়, যেটা চেপে বাকি দুজন এসেছিল। পুলিশ এটাকে অপহরণের কেস বলে মনে করতে থাকে, আর হয়তো অ্যাডভোকেটের অ্যাসিস্ট্যান্ট দীনেশ জৈনও এতে যুক্ত আছে। ততক্ষণে সেই ট্যাক্সি আর ট্যাক্সি ড্রাইভার মুনিশ শেখকেও ট্রেস করা হয়, আর সে জানায় যে ওরা দুজন ওকে ওয়েলকাম ধাবা থেকে ভাড়া করেছিল আর সন্ধ্যাবেলায় সেখানে নিয়ে যাওয়ার জন্য বলে। দীনেশ জানায় যে সূর্য শুক্লা ওয়েলকাম ধাবার ব্যাপারে উল্লেখ করেছিলেন আর উনি নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে ওখানে গিয়েছিলেন। সেই সঙ্গে দীনেশ আরো জানায় যে সূর্য অজয় জয়সওয়াল এবং যোগেশ গুপ্তা নামে আরো দুজনের সম্পর্কে উল্লেখ করেছিলেন, কিন্তু সেই ব্যাপারে না সে বা তার পরিবারের লোকেরা কিছু জানত। ধাবার মালিক এই দুজনকে চিনতে পারে আর জানায় যে এরা ধাবার রেগুলার কাস্টমার, আর এখানে বিপিন নামে কোনো এক মেকানিক তাদের নিয়ে এসেছিল, আর এরা দুজনই টেম্পো চালায়। বিপিনের সাহায্যে পুলিশ অজয় জয়সওয়াল এবং যোগেশ গুপ্তর বাড়িতে পৌঁছয়, কিন্তু তারা দুজনই পরিবার নিয়ে পালিয়ে গিয়েছিল। সেই সময় জেলার অন্য এলাকায় একটা অপরিচিত লাশ পাওয়া যায়, যার চেহারা বিকৃত করা হয়েছিল এবং লাশটা অর্ধদগ্ধ ছিল। এবার তারপর আসুন স্যার, আসুন স্যার, এদিকে। কোথায়? ওই তো ওইদিকে স্যার, ওইদিকেই পড়ে আছে। এই যে, এই দেখুন। চন্দল, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও আর পুরো এলাকাটা খুঁজে দেখো। দয়ানন্দ, বডির পাশে ওখানে কি পড়ে আছে দেখো তো। গলায় স্ট্র্যাঙ্গুলেশন মার্ক আছে, দড়ির দাগ, শ্বাসরোধ করে মারা হয়েছে, তারপর পাথর বা ভারী জিনিস দিয়ে থেতলে দেওয়া হয়েছে, তারপর পোড়ানো হয়েছে যাতে এই লোকটাকে চেনা না যায়। মৃত্যু কখন হয়েছে? 48 থেকে 72 ঘন্টা, 2 বা 3 দিন আগে। এনার বয়স কত হবে? এর বয়স 55 থেকে 60 বছরের মধ্যে। এনার শূন্যত হয়নি। রক্তের মধ্যে অ্যালকোহল খুব বেশি পাওয়া গেছে আর পেটে প্রচুর খাবার। স্যার, যেখানে লাশ পাওয়া গেছে সেখানটা পুরোটা খুঁজে দেখেছি, কিছু পাওয়া যায়নি। বডির পাশে এটা পাওয়া গেছে। পরিচয় গোপনের জন্য কত কিছু করা হয়েছে। মাথা থেঁতলে বডিটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এসব কি আমাদের বিভ্রান্ত করার জন্য করা হয়েছে, নাকি এই লকেটটা অন্য কারোর? স্যার, আমি বডির ডিটেলস রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। স্যার, মুকুরবাগ পুলিশ স্টেশন একটা পুড়ে যাওয়া লাশ পেয়েছে। সূর্য শুক্লার ডিটেলসের সঙ্গে সেটা মিলে যাচ্ছে। সূর্য শুক্লার ফ্যামিলিকে ইনফর্ম করো শনাক্ত করার জন্য। দলিত ত্রিবেদী, লক্ষণ চৌবে, ইনি এসআই বরুণ চন্দেল, পিএসআই সিনহা। ফ্যামিলি কতক্ষণে আসছে? এখনই এসে যাবে। এসে গেছে। আসুন স্যার, প্লিজ।
দেখুন, বডির অবস্থা কিন্তু খুব খারাপ। যারা দেখতে পারবেন না তারা এখানে বসুন। কিছু বলা যাচ্ছে না। কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায়নি? এটা পাওয়া গেছে। একটা হাসি খুশি পরিবারের কর্তার ভয়ঙ্করভাবে হত্যা হয়েছিল। প্রথমে কিডন্যাপিং এর সন্দেহ করা হচ্ছিল, কিন্তু এই হত্যার থেকে এটা প্রমাণিত হয়ে গিয়েছিল যে এই কেসে কোনো গভীর ষড়যন্ত্র যুক্ত। আর পলাতক সাসপেক্ট অজয় জয়সওয়াল এবং যোগেশ গুপ্তা এই ষড়যন্ত্রের শুধুমাত্র সিপাই ছিল। ভোপালে দায়ের করা এই মিসিং কেস এবার একটা মার্ডার কেসে পরিণত হয়েছিল, আর এবার নতুনভাবে ইনভেস্টিগেশন শুরু হয়। স্যার, মুগুরবাগ পুলিশ স্টেশন থেকে কেসের ফাইল চলে এসছে। পোস্টমর্টম রিপোর্টের মধ্যেই রয়েছে। অজয় আর যোগেশের সেলফোন এখনো পর্যন্ত সুইচ অফ রয়েছে স্যার। এই হচ্ছে ওদের কল রেকর্ডস। এই দুজনের ফোনের শেষ লোকেশন ছিল মুকুরবাগ, যেখানে ওরা সূর্য শুক্লার বডিকে গুম করেছিল। আর তার আগে এরা সবসময় সূর্য শুক্লার টাচে ছিল। আর এই তিনজনের মধ্যে প্রায় প্রত্যেক দিন ফোনে কথা হতো স্যার। সেনা, এই একটা নাম্বারের সঙ্গে অজয় আর যোগেশের প্রায় কথা হতো। মার্ডারের দিনও অজয় প্রায় 16 বার এই নাম্বারে ফোন করেছে, আর যোগেশ 13 বার। সুইচ অফ হওয়ার আগেও দুটো ফোন থেকে এই নাম্বারে ফোন করা হয়েছিল। হতে পারে স্যার এটাই এই মার্ডারের মাস্টারমাইন্ড। এই নাম্বারের ডিটেলস বের করো। এই ব্যক্তির পুরো ইতিহাস আমার চাই। হতে পারে এই কেসের রিমোট কন্ট্রোল এই ব্যক্তির কাছেই ছিল। কিন্তু গ্রাম এবং শহরে সব জায়গায় মহিলা, বাচ্চা এবং মেয়েরা, ভারতবর্ষের অর্ধেক জনসংখ্যাই বিপদের মধ্যে রয়েছে। রেপিস্টরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা কোনো কিছুরই তোয়াক্কা করে না। আরে দাদা, কি খবর দাদা? আরে আমরা তো খুব ছোটখাটো বুকি, আমাদের পরিধি খুবই ছোট। স্যার, আমাদের এত সাহস হবে কি করে আপনাকে উপদেশ দেব? আপনি তো স্যার নিজেই খুব ভালো খেলুড়ে। আমার তো মনে হয় যে আপনি সাহস করে এবার ব্লাইন্ড খেলুন। হ্যাঁ। তুমি কোথায় আছো? বাড়ি ফিরছো কবে? 5 দিন হয়ে গেল। সময় মতো চলে আসবো, চিন্তা করছো কেন? হ্যাঁ, আর শোনো, যদি আমার কেউ খোঁজ নিতে আসে, আর বিশেষ করে ওই পুলিশের লোক, তাহলে বলো তুমি আমার জন্য খুব চিন্তা করছো। আর প্রতিবারের মতো তুমিও কান্নাকাটি করে নিও, আর অসুস্থতার অজুহাত দিও। হ্যাঁ, আর তুমি তো এরকমটাই করে থাকো। এত বছর ধরে এরকম করে আসছি, এখন বয়স হয়ে গেছে, এবার এসব বন্ধ করো। আরে কেমন করে বন্ধ করব? বন্ধ করলে তো বুড়ো হয়ে যাব। আর তুমি তো জানো, টাকার থেকে বড় ইন্ধন আর কিচ্ছু হতে পারে না, যা দিয়ে জীবনের গাড়িটা চলবে। স্যার, সিনারপুরের দুর্গানগরে থাকা এই ব্যক্তির নাম গোপীনাথ মরিয়া, যার সঙ্গে অজয় আর যোগেশের রেগুলার কথাবার্তা হতো। বুকি আর এস্টেট এজেন্ট। একটা অফিস আছে ভোপালে, আরেকটা সিনারপুরে। একবার জেলেও গেছিল ফ্রড আর চিটিং এর কেসে। স্যার, গোপীনাথ মরিয়ার সেলফোনটা এখনো সুইচ অফ রয়েছে। ওর দুখানা অফিসেই তালা লাগানো। পাশের অফিসের লোকজনের সঙ্গে কথা হয়েছে, বলছে 5 দিন ধরে অফিস বন্ধ। 10 আগস্ট থেকে। 10 আগস্ট? সেদিনই তো সূর্য শুক্লাকে খুন করা হয়েছিল, আর ও চিটিং কেস সলভ করতে পড়েছিল। স্যার, এমনটা নয় তো যে গোপীনাথ মরিয়াকে সূর্য শুক্লা জেলে পাঠিয়েছিল? হতে পারে। উনি ওনার ভোপালের অফিসে সপ্তাহে একবার যান। 5 দিন হয়ে গেছে
ওনার কোনো খবর পাইনি। আমি খুব চিন্তায় আছি। ও কোনো ফোনও করেনি, কোনো খবরও নেই। 5 দিন হয়ে গেল আপনার স্বামী নিখোঁজ। আপনি পুলিশকে কিছু জানাননি? একটা মিসিং কমপ্লেনও করেননি? আসলে ওর তো ওইরকমই অভ্যেস, না বলে এখানে ওখানে চলে যায়। আমারও অভ্যেস হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে যখন চিন্তা করছেন কেন? আমি কিছু জানি না। আমার শরীরটা খুব খারাপ। আপনার অসুখের একটা পথ্যি আছে ম্যাম, মিথ্যে কথা বলা বন্ধ করে দিন। আপনার থেকেও একজন প্রবীণ মহিলা আছেন ভোপালে, যিনি নিজের সন্তান হারিয়েছেন। ওই লোকটির স্ত্রী আছেন, ছেলে আর ছেলের বউ আছেন। ওরা সবাই খুব কষ্টে আছে আর দুশ্চিন্তায় আছে। ওনার ছেলের মৃত্যুর কারণ আপনার স্বামী গোপীনাথ মরিয়াও হতে পারে। না না, এরকম হতেই পারে না। আপনাদের কোনো ভুল হচ্ছে। যদি ভুল হয়ে থাকে তবে সেটা তাড়াতাড়ি শুধরে যাবে। যখন আপনার স্বামী যেখানেই থাকুন আমাদের কাছে চলে আসবে। আপনি আমাদের সাহায্য করবেন তো? কেমন করে? আপনি তো অসুস্থ, বাড়িতেই রেস্ট নিন। আপনার স্বামী ফোন করলে অবশ্যই কথা বলবেন, কিন্তু ভুল করে ওনাকে একবারও বলবেন না যে আমরা ওনার খোঁজ করছি। বলবেন না তো আপনি? আপনার স্বামীর এখনকার ছবি দিন। 24 ঘন্টা সার্ভেলেন্স রাখো। ল্যান্ডলাইনকে ট্যাপ করো। তোমার সমস্ত ইনফরমারদের এই ডিটেল আর ছবিটা দিয়ে দাও। বুড়ো লোক স্যার, পালিয়ে আর কদ্দূর যাবে? এই বুড়ো লোকটা মাত্র একবার চিটিং কেসে ধরা পড়েছিল। এই লোকটা নিজে পালায় না, বাকিদের দৌড় করায়। মনে হচ্ছে খুব পুরনো খেলোয়াড়। হোয়াটসঅ্যাপ ইউ? সেম। কোন রুমে আছেন? আপনার পাশেরটাতেই। ও, আমি তো 203-এ আছি। 204। ও, কিন্তু এই ফ্লোরে তো 204 নেই। আর নিচে হয়তো, আমারটা হয়তো নিচে। হ্যাঁ স্যার, হোটেল গোল্ড স্পার্ক 203। স্যার একটু তাড়াতাড়ি আসুন, ও হয়তো সন্দেহ করছে। মরিয়া বাবু, আপনি কি এনাকে কোথাও দেখেছেন? মরিয়া বাবুর জন্য আর একটু জল নিয়ে এসো। প্রথমে আমরা এনাকে চান করাবো, তারপরে একটু ইলেকট্রিকের শক দেবো। না স্যার, না স্যার, প্লিজ আমাকে দয়া করুন। এইরকম তো করবেন না। বুড়ো মানুষ, আমি অসুস্থ থাকি। তাই ভদ্রভাবে জিজ্ঞেস করছি, এই বুড়ো বয়সে কি সেকেন্ড ইনিংস খেললেন? বলছি, সব বলছি। আমার একটা বন্ধু আছে স্যার, মিস্টার গোয়েল। আরে মুন্সি গোয়েল, তুই? এত বছর পর মনে পড়লো? অসময় তো বন্ধুদের কথাই মনে পড়ে বেটা গোপীনাথ মরিয়া। 1985 অব্দি এই পুরো জমিটা আমার ছিল। তারপর কি হলো? তারপর আর কি, বেচে দিলাম। কাকে? কত টাকায়? ভূপালের এক উকিল আছে সূর্য শুক্লা, মাত্র 5 লাখে বেচে দিয়েছি। এটা কেন বলছিস না যে ফ্রিতে দিয়ে দিয়েছিস? কি করব, অসুবিধে ছিল। কিছুদিন আগে আমি কোর্টে গিয়েছিলাম অন্য একটা কাজের জন্য। আরে গোয়েল বাবু, আপনি এত বছর বাদে স্বয়ং আমার সামনে? শুক্লা? হ্যাঁ। গোয়েল বাবু, একদিনও এমন যায়নি যে আপনার কথা মনে করিনি। হঠাৎ করে এত ভালোবাসা জেগে উঠলো যে? কি বলছেন আপনি গোয়েল বাবু?
আরে আমার ঘরে মা লক্ষ্মী বিরাজ করছেন আপনার জন্য, শুধু আপনার জন্য। ওই জমিটা? ওটা শুধু জমি নয় দাদা, ওটা হলো একটা গুপ্তধন। আপনার থেকে আমি জমিটা কত দিয়ে কিনেছিলাম? 5 লাখে। হ্যাঁ, আর 10 বছর আগে আমি ওই জমিটার একটা অংশ বিক্রি করেছি 1 কোটি টাকায়। 1 কোটি? কিন্তু কিভাবে? আরে ওখানে একটা বড় প্রজেক্ট আসছে, আর ওখানকার সমস্ত বিল্ডার্স সব জমিগুলো হীরের দামে কিনছে। আরে কালকে কথা শুনবেন, কালকে আমি কত টাকার অফার পেয়েছি জানেন? কত? 17 কোটি। 17 কোটি, ভাবতে পারছেন? 17 কোটি? হ্যাঁ। আরে আমি তো এখন এই কোর্টের কাজকর্ম শখে করছি। আমার কাছে যা আছে গোয়েল বাবু, সবই আপনার জন্য। ওর এই কথাটাই আমার হজম হলো না। তারপর আমি বহু রাত ঘুমোতে পারিনি। তখন আমি আমার উকিলের সঙ্গে কথা বললাম। গোয়েল বাবু, আইনের একটা পথ খোলা আছে। কি? আচ্ছা, কত টাকা লাগবে? এই জমিটা হলো আপনার পূর্বপুরুষের, তাই তো? ঠিক, আমার বাবা আমার নামে করেছিলেন। আর এই ব্যাপারটা আপনার ভাইরা মেনে নেননি? না না, সবাই রাজি ছিল। আমার কাছে সব কাগজপত্র আছে। এবার নতুন কাগজপত্র তৈরি হবে, যাতে এটা লেখা থাকবে যে আপনার ভাইরা এতে রাজি ছিল না, তাদেরকে দিয়ে জোর করে রাজি করানো হয়েছিল, যেটা আপনার বাবা করেছিলেন। তাই ওই জমিটা আপনি এত কম দামে বিক্রি করে দিয়েছিলেন। তাহলে গোয়েল বাবু, এই ডিলটাই তো অবৈধ, তাই না? ওদের দুজনেরই অধিকার আছে এই জমিটাতে। অসাধারণ। কিন্তু আমার ভাইদের সঙ্গে তো আমার ঠিক পটে না। এই জন্য ওরা কি রাজি হবে? আপনার জমির মূল্য 17 কোটি টাকা গোয়েল বাবু। 1 কোটি টাকা করে আপনার ভাইদের দিয়ে দেবেন? হ্যাঁ, 1 কোটিতে তো যে কেউ রাজি হয়ে যাবে। আর 1 কোটি আমার। 1 কোটি? আর তার সাথে পারিশ্রমিক আলাদা। 1 কোটি টাকা কেস জেতার পরে দিয়ে দেবেন। তারপর কি হলো? ভাইরা মানলো? মামলা তো হলো, ফল কি হলো? আরে ভাইরা তো মেনে নিল, মামলাও তো করলাম, কিন্তু রায় তো শুক্লার পক্ষেই বেরোবে, কারণ ওর দিকটা খুব স্ট্রং। কিন্তু আমার উকিল তো অর্ধেক টাকায় আউট অফ কোর্ট সেটেলমেন্টের কথাও বলেছিলেন, কিন্তু ব্যাটা রাজিই হচ্ছে না। গোয়েল বাবু, যখন পুরো বাগানটাই আমার, তখন কয়েকটা গাছ নিয়ে আমি কি করবো? শুক্লা, এখনো কিন্তু রায়টা তোমার পক্ষে বেরোয়নি। আর যদি জমির ওপর স্টে অর্ডারটা চলে আসে, তাহলে কিন্তু বহু বছর কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে। তুমি উকিল, ব্যাপারটা তো জানোই। উকিল বলে আমি এসব কোর্ট কেসের ভয় পাই না। আর এই কেসের মধ্যে আমার তো কোনো ভুল নেই, এই জন্য কোর্ট আমার সাথে কোনো রকম অবিচার করবে না। একটা কথা বলবো গোয়েল বাবু, আপনার লোভ আপনাকে টেনে নামাচ্ছে, আর আপনি নিচে নামছেন। নিজেকে সামলান, নইলে উঠতে পারবেন না। শুক্লা, শেষবারের মতো আমার একটা কথা শোনো। আপনি আমার শেষ কথা শুনে নিন। আর খান্না, তুমিও শুনে নাও। আমি জানি তুমি ওখানেই বসে আছো। আরে আউট অফ কোর্ট সেটেলমেন্ট অনেক দূরের কথা। আমি তোমাদের বিরুদ্ধে মানহানির মামলা আনবো। তৈরি থেকো, তোমাদের খুব খারাপ দিন আসতে চলেছে। তুই তো সোনার খনিটা পেতলের দামে দিয়ে দিয়েছিস। আমার উকিল তো বেঁকে বসেছে। জমিটা তো পাবোই না, তার উপর মানহানির মামলা লড়তে হবে, তাও আবার এই বয়সে। গোয়েল, তুই আমার কাছ থেকে কি চাস? পরিষ্কার করে বল। কারণ হলো, এই বয়সে জিডিপি খাওয়া আর জিডিপির মতো প্যাঁচ কষা দুটোই খুব খারাপ। আমার জমিটা আমাকে ফিরিয়ে দে, তার জন্য তুই যত চাস আমি দেব। টাকা তো কাগজের টুকরো বন্ধু। যখন তুমি পুরো জমিটাই পেয়ে যাবে, তখন তুমি ফসল নিয়ে ভাবছো কেন? আমি জমিটার 15% চাই। আমি রাজি, তুই শুধু আমাকে এই জমিটা পাইয়ে দে। আর শোন, এইসবের জন্য তো আর বেশি সময়ও আমাদের হাতে নেই। আর সেই জন্য আপনি অজয় জয়সওয়াল আর যোগেশ গুপ্তকে সূর্য শুক্লার সুপারি দিয়ে দিলেন? না না স্যার, আমি সূর্য শুক্লাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে আমি একজন স্টেট এজেন্ট, লোককে পটানোটাই আমার পেশা স্যার। আরে না না দিনেশ, কোনো তাড়াহুড়ো নেই, তুমি আস্তে আস্তে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এখানে সব কাজ সামনে নেব। আর হ্যাঁ, তোমার বাবাকে আমার প্রণাম জানিও, ঠিক আছে? কাম ইন। এটা আপনার জন্যে। আপনি কে? আপনি তোমার ফোনটাই তোলেন না, তাই ভাবলাম আমার ফুলের মতো চেহারাটা আপনার সামনে নিয়ে যাই, তাতে হয়তো খুশি হবেন। ও, তাহলে আপনি হলেন গোয়েলের দালাল মরিয়া? গোপীনাথ মরিয়া। আমি আপনাকে বসার অনুমতি দিইনি। বয়স্ক মানুষ তাই ঘাট ডাকাতি বের করে দিচ্ছি না। উকিল বাবু,
আমাদের জীবনটা খুবই খারাপ বস্তু। আমাদের মতো খারাপ লোককে প্রবীণ করে দেয়, আর আপনাদের মতো ভালো লোককে অসময় ঈশ্বরের কাছে পাঠিয়ে দিতে পারে। মুখে নকল দাঁত নিয়ে হুমকি দেওয়াটা মোটেই সাজে না, শুনে হাসি পায়। চলুন, আপনাকে আমি দরজা পর্যন্ত পৌঁছে দিই, নইলে করে পৌঁছবার আগে আপনি হোঁচটকে পড়ে যেতে পারেন। উকিল বাবু, আমি হলাম বিষধর সাপ। আমি পড়ে গেলেও এঁকে বেঁকে চলে যাব, আর আমার কোনো উত্তরাধিকারীও নেই। কিন্তু আপনার তো খুব সুন্দর সাজানো সংসার আছে। এইরকম সুন্দর পরিবারের সঙ্গে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। মরিয়া, বেরো এখান থেকে, বেরো। আসুন, ওই কোয়েলকে বলে দিস মানহানির সাথে সাথে এবার হুমকি দেওয়ার মামলাও করব। আসুন, আগামী শুনানির আগে তুই আবার মরে টরে যাস না, কারণ জীবনে সবকিছু ঘটতে পারে। স্যার, ঘি যখন জমে যায় তখন আঙুলটা বেঁকাতে হয়। অজয় আর যোগেশকে কিভাবে চেনেন? স্যার, আমি জীবনের প্রতিটা মুহূর্ত থেকে একটু একটু রং চুরি করেছি। যখন জেল হয়েছিল তখন ওখানকার অন্ধকার থেকে আমি অজয় আর যোগেশের মতো রঙিন যুবকদের পাই, নেশার ফুর্তি যাদের লক্ষ্য, আর এত মিষ্টি কথা বলে যে মৃত্যু ও সুগারের রোগী হয়ে যায়। কি যে বলেন গুরুদেব! আরে আপনি যদি আমাদের বিষও খেতে বলেন না, সেটাও বিলিতি পেগ মনে করে খেয়ে নেব। প্রথমে কাজটা তো শুনে নাও। আপনি যাই বলবেন আমরা সবই করব গুরুদেব। আরে জেলে আপনার কাছ থেকে এত ভালো ভালো কথা শিখেছি, কি বলো? হ্যাঁ, আরে এত ভালো জ্ঞান পাওয়ার সুযোগ আমরা কোথায় পাবো? একজন মানুষকে কিছু জ্ঞান দেওয়ার আছে, আর তার কাছ থেকে কিছু জ্ঞান নেওয়ার আছে। তাহলে গুরুদেব ধরে নিন হয়ে গেছে, আপনি বললেন আর হয়ে গেল। কিরে যোগেশ? হ্যাঁ নিশ্চয়ই হয়ে যাবে। একজন উকিল আছে সূর্য শুক্লা, খুব চালাক লোক। বহু বছর আগে একটা জমি কিনেছিল আমার বন্ধুর কাছে, ও এখন সেটা ফিরে পেতে চায়। কোর্টে মামলা চলছে। ব্যাস, তোমাদের শুধু ওর সাথে বন্ধুত্ব করতে হবে আর ওর কেসটা তুলিয়ে দিয়ে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করাতে হবে। এই তুই বাইরে বেরো, আগে তুই বাইরে বেরো। চোখ দেখতে পাস না? হ্যাঁ, কি করেছিস এটা? বাইরে আয়। আরে আরে দাদা, এক মিনিট। যা কি করছিস আমার গাড়িটা? আবার দাদা দাদা করছিস? আরে দাদা, ভুল করে লেগে গেছে। আপনি আপনি শান্ত হন। আমি শান্ত হলে আমার গাড়ি ক্ষতিপূরণ আমি পেয়ে যাবো? দেখুন, দোষ যখন আমরা করেছি ক্ষতিপূরণ আমরাই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, গাড়ি সাইড করো। আপনি সাইডে করো, সাইডে করো। এই সাইড করো। স্যার, আমি ওদের এই কাজটা করার জন্য গাড়িটা দিয়েছিলাম, আর ওরা খুব কায়দা করে সূর্য শুক্লার মতো ধূর্তকে পটিয়েছিল। প্রায় 5,000 টাকার মতো খরচা লেগে যাবে, আর 3 ঘন্টার সময় লাগবে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই টাকাটা রাখো, ঠিক আছে? যদি কম পড়ে আমাদের বলবে, কিন্তু সাহেবের গাড়ি একদম ঠিক করে দেবে যেমন আগে ছিল। আপনি চিন্তা করবেন না। এ রাজু, এদিকে আয়। আমি এখানে 3 ঘন্টা ওয়েট করতে পারবো না। স্যার, এখানে কাছে একটা ভালো ধাবা আছে, ওয়েলকাম ধাবা। স্যার, আপনি প্লিজ আমাদের সঙ্গে লাঞ্চ করবেন, চলুন। আর ততক্ষণে গাড়িটাও ঠিক হয়ে যাবে। স্যার, লাঞ্চের টাইমও তো হয়ে গেছে। হ্যাঁ স্যার, একবার আপনি আমাদের সঙ্গে চলুন না, খুব ভালো খাবার পাওয়া যায় ওখানে। আরে খাবারের এমন স্বাদ আপনি ভুলতে পারবেন না স্যার। ননভেজ না? আরে ভেজ ননভেজ যা আপনি বলবেন সব। হ্যাঁ স্যার। মানে ওই টক ঝাল, মশলাদার, তেল গড়িয়ে পড়ছে। আরে স্যার, আপনি চাইলে আপনার জন্য কম তেলে কম মশলায় সব রান্না করিয়ে দেবো। না না, আমার তো টক ঝাল আর মশলাদার খাবারই পছন্দ। এই নাও। আরে স্যার, তাহলে তো ধরে নিন ভাগ্য আমাদেরকে ধাক্কা মারিয়েছে। আসুন স্যার, চলুন স্যার। আরে স্যার, এত ভালো খাবার পাওয়া যায় ওখানে, কি বলবো।
সূর্যর খুব ভালো বন্ধুর দরকার ছিল। অজয় আর যোগেশ খুব বুদ্ধি করে ওর সেই জায়গাটা পূরণ করে, বন্ধুত্ব পাতায়। আর কিছুদিনের মধ্যে ও প্রাণ খুলে সব কথা বলতে থাকে। 1 মাসের মধ্যে ওদের বন্ধুত্ব দারুণভাবে জমে যায়। আমাদের বন্ধুত্বের নামে। বাস অজয়, এবার খাবার আনিয়ে নাও, ঠিক আছে? আমাকে সকালে কোর্টে যেতে হবে, শুনানি আছে। আরে দাদা, বিশেষ কেস মনে হচ্ছে। হ্যাঁ রে বাবা, আমার নিজের কেস। নিজের? আপনি আবার কি ভুল করেছেন? আপনি তো ভুল করতেই পারেন না। ওটাই তো আসলে 1985-তে যখন আমি তোমাদের বয়সে ছিলাম, তখন একটা জমি কিনেছিলাম মাত্র 5 লাখে। এখন ওটার দাম হয়ে গেছে 17 কোটি টাকা। আরে বাপ রে বাপ! হ্যাঁ, সেই তো, জমিটার এতটাই দাম বেড়ে গেছে। আর যে লোকটার কাছ থেকে আমি জমিটা কিনেছিলাম, সে এখন নিজের জমি ফেরত চাইছে। সেই জন্য আমার বিরুদ্ধে কেস করেছে। আরে কিন্তু এটা কোনো কথা হলো? আরে জমি বিক্রি করে দিয়েছে মানে বিক্রি করে দিয়েছে। সেটাই তো, কিন্তু আমাকে ভয় দেখাবার জন্য, হুমকি দেওয়ার জন্য একটা এজেন্ট ফিট করেছে ও, কি যেন ওই মরিয়া নাকি। শুক্লা বাবু, আপনি আউট অফ কোর্ট কোনো সেটেলমেন্ট করছেন না কেন? হ্যাঁ, তাদের সবারই ভালো হবে। আউট অফ কোর্ট সেটেলমেন্ট আমি মরে গেলেও করব না। আমি ওই দুজনকে কোর্টে কাঁদিয়ে ছাড়বো। ওরা এটা জানে না যে ওরা কার পেছনে লেগেছে। স্যার, এর পরেও আমার লোকেরা ওকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ও তো অহংকারের নেশায় মত্ত ছিল। অহংকার, স্যার, এই অহংকারটা মোটেই ভালো জিনিস নয়। অজয় আর যোগেশ এখন কোথায় আছে? স্যার, আমি ঠিক জানি না। এই খেলার মাস্টারমাইন্ড ধরা পড়ে যায়। এবার তার 2 হাতের পুতুল পর্যন্ত পৌঁছানো ছিল। এমপি পুলিশ অজয় জয়সওয়াল এবং যোগেশ গুপ্তাকে ধাওয়া করে, আর শেষমেশ দুজনেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। অ্যাডভোকেট সূর্য শুক্লা মার্ডার কেস একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছয়। বল, খুন করেছিস কেন? বল, কিছু করিনি স্যার। বল স্যার, স্যার বলছি স্যার। বলছি স্যার। বল, খুন করেছিস কেন? স্বীকার কর, স্বীকার কর। বলছি স্যার। স্যার, স্যার, মরিয়া বাবুই আমাদের ফাঁসিয়েছিল, আমরা সত্যি বলছি। একটা লোককে খুন করা তোমাদের কাছে কিছুই না, না? আর আমরাও যদি তেমন করি, তাহলে তোমাদের এনকাউন্টার করে দিয়ে আমরা বারবার একটা কথাই বলবো যে আমরা কিছুই করিনি। একটাই পার্থক্য হবে যে আমরা লাশটাকে জ্বালাবো না, তোমাদেরই জ্যান্ত জ্বালিয়ে দেবো। বলো, আমাদের কি তাই করাতে চাইছো? অজয়, যোগেশ, সত্যিটা স্বীকার করা ছাড়া তোদের হাতে আর কোনো রাস্তা নেই। তোদের সিসিটিভি ফুটেজ রয়েছে কিন্তু। স্যার, আমরা তাই করেছি যা মুড়িয়া বাবু আমাদের করতে বলেছেন। স্যার, দেখো ভাই, আমরা খুবই ভালো ব্যবহার আর ভদ্রতার সঙ্গে ওই লোকটাকে বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করেছি। হ্যাঁ গুরুদেব, বোঝানোর চেষ্টা তো করেছি অনেক, কিন্তু যদি বুঝতে না চাই কি করব বলুন তো? ও বলছে মরে গেলেও আপোষ করবে না। হয়তো আপোষ হয়ে যেতে পারে ওর লাশের সঙ্গে। দেখো, যদি সূর্য মরেই যায়, তাহলে ওর পরিবারের লোকেরা ভয়ে রাজি হয়ে যাবে, আর তারপর আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার জন্য রাস্তা খুলে যাবে। কিন্তু গুরুদেব, ওই লোকটা কি করে মরবে? তোমরা দুজনে মিলে ওকে মেরে ফেলো, শেষ করে ফেলো। কিন্তু গুরুদেব, গলা টিপে কথা বার করা এক জিনিস, আর গলা টিপে মেরে ফেলা এই তো আরেক জিনিস। এই মার্ডার কোনো ঝামেলাটা তৈরি করে। তোমরা দুজন 2 লাখ করে টাকা পাবে, আর আউট অফ কোর্ট সেটেলমেন্টের পরে 2 লাখ করে আরো পাবে। কবে মারতে হবে? স্যার, মারার দিন, সময়, সব প্ল্যান রেডি ছিল। স্যার, মরিয়া বাবু বলেছিলেন ওনার দেওয়া গাড়ি যেন বেশি দেখা না যায়, তাই ধাবা থেকে আমরা ট্যাক্সি নিয়ে। ডিস্ট্রিক্ট কোর্টে যাবে? হ্যাঁ স্যার, সন্ধেবেলা এখানেই ফিরে আসবো। 7টা নাগাদ ওখান থেকে বেরোবো। তার মাঝখানে আমি অন্য ভাড়া তুলতে পারি তো স্যার?
আরে ওঠাবি বসাবি আমাদের কি তাতে, সন্ধ্যে 7টার সময় আমাদেরকে এখানে আবার ছেড়ে দিবি, ব্যাস। ঠিক আছে স্যার, চলো। হ্যাঁ সূর্যবাবু, আমরা এখান থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ এই ধরুন 2টো নাগাদ পৌঁছে যাব। খুব ভালো, আমার ওই 1 ঘন্টারই কাজ আছে। তারপর ভালো একটা জায়গায় বসা যাবে, কোনো এসি বারে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কোর্টের পাশে তো একটা বার আছে, কেশর বার। এর আগে আমি এখনো যাইনি, কিন্তু শুনেছি ভীষণ ভালো। ওখানে তোমাদের জন্য অপেক্ষা করব। ওকে ওকে ওকে, পৌঁছে যাব। আরে তোমরা কত দূরে? আরে স্যার এই খুব কাছেই আছি, এই ধরুন এসে গেছি। এই যে যোগেশ, কেমন আছেন? আরে দাদা কেমন আছেন? ভালো আছি। কি আজ ট্যাক্সি দিছে? গাড়ি কোথায়? মদ খাওয়ার পর গাড়ি চালানো যায়? 7টার সময় এখানে চলে আসবে। ঠিক আছে স্যার। স্যার আমাদের প্ল্যান সূর্যবাবুকে বেশি বেশি খাইয়ে ওর ফোনটা আগে হাতানোর প্ল্যান ছিল, আর সেটা আমরা করেও ফেলেছিলাম। আর স্যার 7টার সময় ট্যাক্সিও এসে গেল। শুক্লাবাবু, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার স্ত্রী আছে, আমার মা আছেন, ছেলে আছে, বৌমা আছে, একটা নাতনি আছে, আর আমি আছি। আর ছেলে কি করে আপনার? ছেলেকে আমি সেটেল করে দিয়েছি, ওরা একটা ছোট ফ্যাক্টরি করে দিয়েছি। হ্যাঁ মানে একেবারে ছোট না, ঠিকঠাক রোজগার করে নেয়। এখন তোমাদের পেয়েছি ভাই। জীবনে একটা ভালো কাজ করলে বাকি জীবনটা সুখে কাটবে। তখন একটা জমি কিনেছিলাম মাত্র 5 লাখে। হ্যাঁ এখন তোমরাও তো আমার বন্ধু, তোমরা এখন এরমই একটা কাজ করো। হ্যাঁ সবাই যেন একটা ভালো সুযোগ পায়। আচ্ছা ভাই, আজ আমরা এরকম ভাবে কেন খাচ্ছি যেন মনে হচ্ছে এটা আমাদের জীবনের শেষ খাওয়া? আরে উকিল বাবু, জীবনের কি কোনো ভরসা আছে নাকি? যতক্ষণ আছো আনন্দ করো। সে তো ঠিকই, আসলে আমি আমার জীবনে অন্যের জন্যই করে গেছি। সংসার, মা বাবা, স্ত্রী সন্তান, এদের জন্যই করেছি, নিজের জন্য কোনো সময়ই পাইনি। আসলে আমার জীবনে কোনো ভালো বন্ধু ছিল না। এখন তোমাদের পেয়েছি ভাই, তো চলো জীবনটা এনজয় করি। অনেক রাত হয়ে গিয়েছিল, সূর্যর মোবাইল সুইচ অফ করে রাখা ছিল অজয়ের পকেটে, আর এবার সময় হয়ে গিয়েছিল সূর্য শুক্লাকেও সুইচ অফ করে দেওয়ার চিরকালের জন্য। অজয়, যোগেশ, আমার ফোনটা কোথায়?
আরে আমাকে বাড়িতে ফোন করতে হবে ভাই, ওরা আমার জন্য খুব চিন্তা করছে। আমার ফোনটা দাও তো ভাই, প্লিজ। পেট্রোল কি তোমরা আগে থেকেই কিনে রেখেছিলে? মাথা থ্যাঁতলানোর প্ল্যান, সূর্য শুক্লার সেলফোন, ওয়ালেট আর ওয়াচ এসব কোথায়? স্যার আমার বউয়ের কাছে। বইয়ের নাম্বার? 444240। কথা বলে টিম পাঠিয়ে দাও। স্যার স্যার আমরা যা কিছু করেছি সব কিছু মরিয়াবাবুর কথা মতোই করেছি। এই ঘটনায় জমির মালিক গোয়েল, তার ভূমিকা কি ছিল? স্যার ও তো ফল খেতে চেয়েছিল, গাছ নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু ও এটা মোটেই জানতো না যে আমরা সূর্যকে শেষ করে ফেলবো। ওর উকিলও এই কথাটা জানতো না। এই কথাটা শুধু আমরা তিনজনেই জানতাম, চতুর্থ কেউ জানতো না। তোমরা ভেবেছিলে একজন এস্টাবলিশড উকিলকে এইভাবে মেরে ফেলবে, তার ফ্যামিলিকে থ্রেট করবে, ওরা আউট অফ কোর্ট মেনে নেবে, আর তুমি তোমার 15% পেয়ে যাবে। ব্যাস 15%-এর জন্য তুমি এত কিছু করেছো। স্যার পৃথিবীতে আমি প্রথম লোক নই যে এই কাজটা করেছে, না আমি শেষ লোক। শুধু সামান্য ভুলের জন্য ধরা পড়ে গেলাম। মরিয়া বাবু, আপনার চুল যদি রোদ্দুরে সাদা হতো তাহলে আপনার ভাবনা চিন্তাও একটু পরিষ্কার হতো। আপনি সারা জীবন লোভের অন্ধকারে থেকে এসেছেন, আর সেখানেই বয়স বেড়েছে, আর বয়সের সঙ্গে সঙ্গে আপনার চিন্তাধারাও নোংরা হয়েছে। আপনি আর বেঁচে নেই। আপনার কাছে অনেক সম্পত্তি আছে, কিন্তু কি হবে এত কিছু দিয়ে? স্যার এই টাকার নেশা বয়সের সাথে কমে যায় না স্যার, বয়সের সাথে বেড়েই চলে। অনেক টাকা রোজগারের ক্ষমতা সেই সব ক্ষত নিরাময় করতে সাহায্য করে, যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত যে থেকে যায়। মরিয়া বাবু, জীবনের এই লম্বা ইনিংসে আপনি একটা জিনিসই শিখতে পারেননি। কি স্যার? এটাই যে ক্রাইম নেভার পেজ, অপরাধ করে কেউ পার পায় না।
পুলিশ গোপীনাথ মৌর্য, অজয় জয়সওয়াল এবং যোগেশ গুপ্তার বিরুদ্ধে মার্ডার, কিডন্যাপিং এবং ক্রিমিনাল কনস্পিরেসির অভিযোগ দায়ের করেছে। তাদের আইপিসির ধারা 302, 365 আর 120 বি অনুযায়ী গ্রেফতার করা হয়েছে, আর তিনজনই এই মুহূর্তে আইনি হেফাজতে। পুলিশ তাদের ইনভেস্টিগেশনে মুন্সি গোয়েলের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, যে গোপীনাথ মৌর্যকে এটা বলেছিল যে সূর্য শুক্লাকে রাজি করাতে যাতে জমিটির মামলায় আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা যায়। কিন্তু মুন্সি গোয়েল কি নিরপরাধ ছিল, নির্দোষ ছিল? গোয়েল 1985 সালে অ্যাডভোকেট সূর্য শুক্লাকে নিজের জমি নিজের ইচ্ছায় পুরো লিগ্যাল পেপার ওয়ার্ক করে 5 লাখ টাকায় বিক্রি করেন, আর আজ সেই জমির দাম অনেক গুণ বেড়ে গেছে। এই বিষয়টাকে নিজের দুর্ভাগ্য মনে করে ভুলে যাওয়ার বদলে গোয়েলের মনে এমন এক ভয়ঙ্কর লোভের সৃষ্টি হলো যেটা হিংসার আগুনে জ্বলে উঠল, আর সেই আগুনে জন্ম দিল একটা ভয়ঙ্কর অপরাধের। সেই আগুনের শিখাতেই পুড়ে মরল গোপীনাথ মৌর্য, অজয় জয়সওয়াল এবং যোগেশ গুপ্তার লোভ। কুইক মানি পাওয়ার লোভে সবাই সামিল হলো, কিন্তু যেটা নিজের নয় তার স্বপ্ন দেখাও উচিত নয়। সেই জন্য এই আকাঙ্ক্ষার গন্তব্য ছিল খাদ, যেখানে এটা তলিয়ে গেল, আর প্রতিবারের মতো অপরাধের হার হলো। আর অন্যদিকে অ্যাডভোকেট সূর্য শুক্লার এই নতুন বন্ধুদের সঙ্গে মদ মাংসের সম্পর্ক একটা ওয়ার্নিং ছিল যে কিছু খারাপ হওয়ার আছে। অ্যাডভোকেট সূর্য শুক্লা কারো সাথে এই কোর্ট কেস বা নতুন বন্ধুদের সম্পর্কে উল্লেখ করেননি। যদি করে থাকতেন তাহলে হয়তো গুরু তথা কাকা কান্তিলালের মাধ্যমে অন্য কিছু পরামর্শ পেতেন, হয়তো অ্যাডভোকেট শুক্লার প্রাণ বেঁচে যেত। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন যেই পরিস্থিতি আমাদের মুশকিল সিদ্ধান্ত নেওয়ায় সেই পরিস্থিতি আমাদের ভালো মানুষ বানিয়ে তোলে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।